আলাইকুম স্যার। ঈদ মোবারক। কেমন আছেন আপনি? আজকে কিন্তু আমি অনেক গল্প করতে চলে এসেছি, একদম সময় নিয়ে। আপনারও একটু সময় পাচ্ছি, সেটা আমার জন্য ভীষণ ভালো লাগার যে আপনার কাছ থেকে এই সময়টুকু আমি জানতে পারবো, আপনার জীবনের অভিজ্ঞতাগুলো শুনতে চাই। যেহেতু ঈদের সময়, স্বাভাবিকভাবেই ঈদের কথা একটু শুনতে চাই যে এই সময়টা আসলে ঈদকে কিভাবে পালন করা হয়, কিভাবে উপভোগ করা হয়, ঈদের দিনটা কি করা হয়, ঈদের সময়টায় ছুটিটা কিভাবে কাজে লাগানো হয়। অ্যাকচুয়ালি ইটস ভেরি সিম্পল, বিকজ ঈদের যে ছুটিটা এটা আসলে ছুটি হিসেবে ব্যবহার করি। জি, যে ধরেন ঈদে আমরা বাইরে যাই না, বাসায় থাকি, খাওয়া দাওয়ার থেকে আরম্ভ করে সবই বাসায়। আত্মীয় স্বজন বলতে ভাই বোন এসে দেখা করে, বাট ইউজুয়ালি বাসায়। আর বেসিক্যালি আমার ছেলেমেয়েরা দেশে থাকে না, তারা বাইরে চলে যায়। সো ইটস ভেরি বোরিং। আপনাদের কাছে খুব বোরিং লাগবে গল্পটা, বিকজ আমরা বাসায় থাকি। আমি যদি এই ঈদের সময়টাতে আপনার শৈশবকালে ফিরে যেতে চাই, আমি যতটুকু জেনেছি যে আপনি বেড়ে উঠেছেন বা আপনার জন্ম ঢাকাতেই, আপনার স্কুল কলেজ ভার্সিটি সব কিছুই ঢাকাতে। ঢাকার জীবনে আসলে সেই সময়ের ঈদটা, ছেলেবেলার ঈদ বলতে আপনার কাছে এখন কোন স্মৃতিটা খুব বেশি মনে পড়ে? অ্যাকচুয়ালি একদম ছোটোবেলায় ঈদ তো ধরেন কিছু শপিং করা, কিছু ভালো খাবার খাওয়া। বাট যখন একটু বড় হয়েছে, স্কুলে 7, 8, 9-এ পড়ি, তখন ঈদটা ওই বিকালবেলা একটা ছুটির দিনে প্র্যাকটিস করা, দ্যাট ওয়াজ মোর ইম্পর্টেন্ট। আচ্ছা, যে আমরা নামাজটা শেষ করে খেয়ে দিয়ে দুপুর পরে এই বিকালবেলা মাঠে যেয়ে খেলা, সেটাই মানে ফ্রিডমটা, ওটাই ছিল ঈদ। কিছু মনে পড়ে যেরকম ধরেন ঈদের দিন ভোরবেলা আব্বা আমাদের নিয়ে নামাজ পড়তে যেতেন। নামাজ পড়তে যাওয়ার সময় ছোট চাচাকে উঠাতেন, আচ্ছা, এবং নামাজ পড়ে আমরা ইউজুয়ালি নামাজ পড়তাম আইদার বাইতুল মোকাররম, নাহলে স্টেডিয়ামের ভিতরে আগে জামাত হতো। আইদার জামাত ভিতরে পড়লে তখন সেজদা যাওয়ার সময় চিন্তা করতাম যে মাঠটা এইখানে যে কোথায় খেলতে পারি। তো ওখান থেকে আমরা চলে যেতাম শেষ করে গাড়িতে নানি বাড়ি, নানি বাড়ি সালাম করে দাদি বাড়ি, দাদি বাড়ি সালাম করে বাসায়। তারপরে আব্বা আব্বার মতন, আমরা আমাদের মতন, ঈদ শেষ। আচ্ছা। এর বাইরে কি কখনো বন্ধুত্ব বা ফ্রেন্ডদের সাথে মেশা হতো না, হ্যাং আউট হতো না বা যাওয়া হতো না কোথাও? স্পেশালি প্লেইং ডেজে খুব একটা হতো না, বিকজ গোটা লাইফটাই ছিল ইয়ে ঘিরে, আপনার ফুটবল ঘিরে। ফুটবলকে নিয়েই। আমি অ্যাকচুয়ালি স্কুল লাইফ থেকে নির্ধারণ করছি। আমি যখন স্কুলে পড়ি 7, 8-এ, সপ্তম শ্রেণীতে তখন যখন- থেকে তখন থেকে আই হ্যাড এ ফ্রি ডিটারমাইন্ড গোল, যে আই ওয়ান্ট টু বি এ ফুটবলার, আই ওয়ান্ট টু বি ইন্টারন্যাশনাল ফুটবলার। আমি আমার লাইনের টপে যেতে চাই, আর খেলাধুলা ছাড়ার পরে ব্যবসায় ঢুকতে জি, চাই, জি, জি। বিকজ আমার ফ্যামিলির বাবা ছিলেন বিজনেসম্যান। ইট ওয়াজ প্রি ডিটারমাইন্ড ক্লাস 6, 7 থেকে, যে দিস ইজ মাই লাইফ। আমি কিছু আগে ইউরোপ থেকে আসলাম, মাঝখানে আচ্ছা, থেকে আচ্ছা, দেখলাম যে বাচ্চারা ভোরবেলা 9টার সময় শুক্র শনিবারে হাজার বাচ্চারা খেলতেছে ওপেন ফিল্ডে। ফিল্ডে, হ্যাঁ। বাট আমাদের ফিল্ডই নাই, সবই আইদার গভর্নমেন্ট নিয়ে গেছে or private sector, যেই বলেন মাল্টি-স্টোর, মাল্টি-স্টোর, মাল্টি-স্টোর has become a habit. So that is why খেলার মাঠটাই নেই। মাঠ নেই, বিনোদনের সেই জায়গাটাই নেই, বাধ্য জায়গাটাই হয়ে নেই। তারা মোবাইল নিচ্ছে বা প্যাড বা কম্পিউটারে আশ্রয় নিচ্ছে। তাদেরও আমি তো বাসায় দেখি তো বাচ্চাদেরকে যে মোবাইল আর কম্পিউটার ছাড়া কিছুই বুঝে না। বুঝানো, এটা তাদেরকে আসলে দোষ দিয়েও কিন্তু লাভ নেই। ইটস ভেরি স্যাড। এবং এই যে বর্তমান প্রজন্মের কথা শুনছিলাম, আপনার ছেলেবেলার কথা শুনছি, এরকম কিন্তু গল্প আজকে অনেক শুনবো। তবে এই মুহূর্তে আমি দর্শকদেরকে একটু আমন্ত্রণ জানিয়ে আসতে চাই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল 9-এর ঈদের এই বিশেষ আয়োজন কিংবদন্তি কথার আজকের পর্ব। সাথে আছি আমি অর্চি রহমান, এবং কথা বলছিলাম বাংলাদেশের সাবেক পেশাদার ফুটবলার এবং ম্যানেজার কাজী সালাউদ্দিন সাহেবের সঙ্গে, যিনি 1971 সালে স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য হয়ে খেলেছেন এবং মুক্তিযুদ্ধের সময় তহবিল জোগাড় করেছেন। আজকের গল্পে কিন্তু সেই পুরনো দিনের স্মৃতিতে আমরা ফিরে যাচ্ছি, হারিয়ে যাচ্ছি। আরও অনেক গল্প শুনবো, চলে যাচ্ছি আবার গল্পে। এবং যেই সময়টার কথা আপনি বলছিলেন, সপ্তম শ্রেণীতে পড়া অবস্থায় আপনি খেলার প্রতি একটা সময় যে অনুরাগী হয়ে গেলেন, বা আপনি যে ভালোবাসা জন্মেছিল, একটা সময় তো আপনি ক্রিকেট ফুটবল দুটোই খেলতেন, কিন্তু পরবর্তীতে ফুটবলে কেন থিতু হলেন? সে ফুটবল ইজ নাম্বার 1 গেম ইন দ্য ওয়ার্ল্ড। তখনও ছিল, এখনও আছে। এবং আমি দেখলাম যে ঢাকা মাঠে ফুটবল খেললে 30-40 হাজার লোক খেলা থাকে, আচ্ছা, আর ক্রিকেট খেললে 4-5 জন থাকে। সো ন্যাচারালি অ্যাট্রাকশনটা ওখানে চলে গেছে, চলে গেছে। সেই জন্য আই চুজ ফুটবল। আমি সাথে সাথে ক্রিকেটও খেলেছি,
বাট ওই ইন্টারেস্ট নিয়ে খেলিনি যেটা ফুটবলে নিয়ে খেলেছে। প্রথম কোন সময়ের স্মৃতিগুলো আপনার এখন খুব মনে পড়ে বা আবেগতাড়িত হয়ে যান আপনি? এভরি ম্যাচ ইজ এ ডিফারেন্ট ম্যাচ। এভরি গেমে আপনি যখন এক একটা গেমের এক একটা ক্রাউডের এক এক রকম ব্যবহার হয়, সো অফকোর্স ক্রাউডের অ্যাডমাইরেশন তো আমি জানি না এমন কার ভালো লাগে না। ইট ওয়াজ ভেরি ইন্সপায়ারিং। মানে মাঠে ক্রাউড থাকলে যখন এসে দেখি যে মাঠে ক্রাউড ভরা, না, আপনাকে দেখার জন্য এসেছি, আপনার আমাদের খেলা দেখার জন্য আমাদের খেলা এসেছি। দেখতে এসেছি কিন্তু আপনার জনপ্রিয়তা তো সেই সময় অন্য রকমেরই ছিল। ইয়া, বাট ওইটি একটা এক্সাইটমেন্ট ছিল যে আজকে ক্রাউড আছে, সো আজকে পারফর্ম করতে হবে। সেটাকে একটা প্রেশার বা চাপ সবসময় কি থাকতো মাথায়? হ্যাঁ থাকতো, বাট ইটস এ গুড চাপ। কেউ যদি টিকিট করে আমার খেলা দেখতে আসে, আই হ্যাভ টু পারফর্ম, উনি যেন ভ্যালুটা পায়। ইট ওয়াজ এ গুড, মানে ভালো চাপ। এবং সেই বাকি অনেক আরো গল্প আছে, ফিরছি, তবে ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতিটা নিয়ে আসছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল 9-এর ঈদের এই বিশেষ আয়োজন কিংবদন্তি কথার আজকের পর্ব। সাথে আছি আমি অর্চি রহমান। ফিরছি ছোট্ট একটা বিরতির পরে, কোথাও যাবেন না, সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম চ্যানেল 9-এর ঈদের এই বিশেষ আয়োজন কিংবদন্তি কথার আজকের পর্বের সাথে আছি আমি অর্চি রহমান, এবং আমার সাথে বা আমি তার অতিথি হয়ে আজকে চলে এসেছি। ঈদের এই সময়টা আরও আনন্দময় করে তুলতেই কিন্তু আমাদের এই আয়োজন। কথা বলছিলাম সাবেক পেশাদার ফুটবলার, ম্যানেজার এবং বাফুফের বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন সাহেবের সঙ্গে। চলে যাচ্ছে আবারও গল্পে। এবার যদি একটু 1971 সালের সেই সময়টাতে আমি যেতে চাই, বা আসলে ওই সময়ে, যেহেতু ঈদের এই বর্তমান সময়ে আমরা আছি, ঈদের কথাটা যদি একটু জানতে চাই যে ওই সময়ে আসলে দেশের পরিস্থিতি যেমন ছিল, দেশকে স্বাধীন করার জন্য আসলে দামাল ছেলেরা ঝাঁপিয়ে পড়েছিল, সেই সময়ে কি ঈদের কোনো বিশেষ দিন, বিশেষ স্মৃতি কি মনে আছে? ওই সময়টা ঈদ কেমন ছিল? প্রতিদিন সময়টা ধরেন কলকাতা শহরে আমাদের ক্যাম্প ছিল, এবং আমরা 22টা শহরে যে আমরা বাইরে বাইরে খেলতাম, বিভিন্ন অঞ্চল জুড়ে বিভিন্ন অঞ্চলে, যেরকম বোম্বে থেকে নিয়ে, দিল্লি থেকে নিয়ে, কৃষ্ণগড় থেকে নিয়ে কোনো জায়গা বাদ ছিল না। সো বেসিক্যালি ঈদ কখন আসছে কখন গেছে বলতে পারবো না আপনাকে আমি, বিকজ তখন দেশেরও খবর আমরা জানতাম না, আমাদের মা বা ভাই বোন বেঁচে আছে নাকি তাও জানতাম না। তখন তো টেলিফোনের সিস্টেম বা কিছুই ছিল না এরকম। একজন এসে বলতেই তোমার ভাই মারা গেছে, বা তোমার যে যা বলল, কোনোটা সত্যি কোনোটা মিথ্যা, কোনো কিছু প্রমাণ করা ছিল না। সো তখন ঈদ বলতে কিছু ছিল না, খালি কীভাবে দিন পার হবে, কীভাবে আমরা সার্ভাইভ করবো, দ্যাট ওয়াজ মোর ইম্পর্টেন্ট। সো ওই আমাদের 1 টাকা 4 আনা মতো দিত ডেলি খেতে, ওটা ঈদের দিনও তা, নর্মাল ডেতেও তা। তো ঈদ বলে কোনো কিছু ছিল না। এবং স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য হয়ে আপনারা যখন খেলেছেন, তখন আসলে মূল তাড়না, মূল শক্তি কোথা থেকে পেয়েছিলেন? তখন মূল ভাবনা কি ছিল শক্তিটা আপনাদের? হলো, আপনাকে আমি বলি, দ্যাট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বিকজ আজকে যে রোহিঙ্গারা আসছে বার্মার থেকে, মায়ানমার থেকে, আমরা কিন্তু তাদেরকে খুব পছন্দ করি না। আমরা যখন ক্রস করে ইন্ডিয়াতে গেছি, ওরাও কিন্তু আমাদেরকে ওই চোখে দেখতো। বাট আমাদের সব কিছু চেঞ্জ হয়ে গেছে সৌভাগ্যটা যখন প্রথম ম্যাচ আমরা মোহনবাগানের সাথে খেলি, মোহনবাগানের মাঠে আমরা 2-2 গোলে ড্র করি। তখন দে রিয়ালাইজ যে আমরা রিফিউজি না, আমরা একটা জাতি আসতেছে। বিকজ তাদের কাছে তখনকার দিনে 72-এ মোহনবাগান ছিল খোদা, ভগবান। তো ভগবানকে আটকাতে পারে যারা, তারাও ভেরি পাওয়ারফুল। তখন আমাদেরকে তারা ওই রেসপেক্টটা দিতে আরম্ভ করলো। তখন আমরা গোটা ইন্ডিয়াতে 22টা দেশে যে সবাই বললাম যে বাংলাদেশ, আমরা বাঙালি, বাংলাদেশের প্লেয়ার, আমরা রিফিউজি হয়ে আসছি, বাট উই আর ফাইটিং ফর এ ফ্রিডম, ইন্ডিপেন্ডেন্ট। তখন তারা, দ্যাট ওয়াজ দ্য বেস্ট পাবলিসিটি আপনি দিতে পারেন। আমি মনে করি দ্যাট ওয়াজ এ বিগ অ্যাচিভমেন্ট, যেটা আমরা কন্ট্রিবিউট করতে পারছি দেশের জন্য, যে আমাদেরকে তখন থেকেই
শ্রদ্ধা দিয়ে এবং ইজ্জত দিয়ে দেখেছে। দেশ স্বাধীন হবার পরবর্তী সময় 1972-এর সেই সময়টাতে আসলে যখন নতুন একটি দেশ, সার্বভৌম একটি রাষ্ট্র হিসেবে বাংলাদেশ স্বীকৃত হলো, স্বাধীন হলাম আমরা, সেই সময়টা থেকে আসলে ফুটবল নিয়ে নতুন করে পরিকল্পনা করা, ওই সময়টা আসলে পরিস্থিতি কেমন ছিল? সবকিছু মিলিয়ে সেই সময় সামলেছেন কি করে আপনারা? পরিস্থিতি ভালো ছিল, বিকজ ওখানে সবচেয়ে বড় যখন অ্যাসেট ছিল আমাদের, ফুটবল মাঠে লোক আসতো প্রায় ধরেন স্টেডিয়ামে 20-25 হাজার লোক, যা ক্যাপাসিটি ছিল সব ম্যাচে ক্যাপাসিটির লোক আসতো। সো ফুটবল খেলা হইলে লোক আসতো। এবং এরপরে মোহনবাগান আসলো, ক্যালকাটা মোহাম্মদ আসলো, যারাই আসছে এসেছে, হ্যাঁ। এবং আমরা জিতছি। ইট ওয়াজ ভেরি, মানে খুব টপ লেভেলের ফুটবল ছিল তখন, বিকজ তখন পাবলিকের একটা ইন্টারেস্ট ছিল। একটু যদি আমি সেই মুহূর্তের কথাটা শুনতে চাই, যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে আপনার দেখা হয়েছিল, তিনি আপনাকে কি বলেছিলেন বা কিভাবে উৎসাহিত করেছিলেন, সেই মুহূর্তের কথাটা যদি একটু বলতেন আমাদের সাথে। আমার সৌভাগ্য হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে আমরা চাচা বলে ডাকতাম, বিকজ আমার আগের থেকেই পরিচিত। বিকজ কামাল আর আমরা ছোটবেলা একসাথে ফ্রেন্ড ছিলাম। আমরা বহুদিন স্কুল থেকে এসে দুপুরবেলা বাসায়, কোনোদিন আমার বাসায় বা কোনোদিন কামালের বাসায়, বা আমাদের আরেক ফ্রেন্ড ছিল তার, আমরা দুপুরে ভাত টাত খেতাম, রেস্ট নেওয়া হতো। হ্যাঁ, তো তখন দেখা হলে চাচা শেখ মুজিবুর রহমানের সাথে দেখা হলেই বলতেন, এই স্কুল ঠিক আছে? আমরা বলি, জি। পড়াশোনা হচ্ছে? ঠিক আছে। তো এখান থেকে আস্তে আস্তে যখন আমি টিমের ক্যাপ্টেন হয়ে যাই, টিম নিয়ে ওনার সাথে দেখা করতে, তখন বললো যে দেখো, ভালো করে খেলো এবং ডিসিপ্লিনটা মেনটেন রেখো, দেশের নামটা তোমাদের কাছে, এইটাকে নষ্ট করো না। চমৎকার, এই অ্যাডভাইসটা ছিল। এবং এই কথার রেশ ধরে আমি ছোট্ট একটা বিরতি নিয়ে আবারও ফিরে আসছি গল্পে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল 9-এর ঈদের এই বিশেষ আয়োজন কিংবদন্তি কথার আজকের পর্বে, এবং বিরতির পরে ফিরে আসছি আবারও গল্পে, সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম চ্যানেল 9-এর ঈদের এই বিশেষ আয়োজন কিংবদন্তি কথার আজকের পর্বে। সাথে আছি আমি অর্চি রহমান, এবং এই মুহূর্তে আমি কথা বলছিলাম, বিরতির আগে ছিলাম সেখানেই আছি। আমার সাথে আছেন সাবেক পেশাদার ফুটবলার এবং কিংবদন্তি কাজী সালাউদ্দিন সাহেব। কথা বলছি তার সাথে, চলে যাচ্ছি আবার তার কাছে। যেই গল্পে ছিলাম, আমরা ধাপে ধাপে অনেকখানি গল্প শুনছিলাম আন্তর্জাতিক পর্যায়ে খেলা। এর পরবর্তী সময় আসলে বাংলাদেশের জাতীয় দলের অধিনায়ক হয়ে যখন খেললেন, সেই সময়ের উন্মাদনা কেমন ছিল ফুটবল নিয়ে? সেই সময় বাংলাদেশের ফুটবল ওয়াজ নাম্বার ওয়ান গেম, স্টিল ইজ, বাট ওইখানে পাবলিসিটিটা ওয়াজ ভেরি বিগ। তখন মাঠে খেলা হলে লোক আসতো, ওইটি ছিল সবচেয়ে বড় জিনিস। তো তাতে ইন্টারন্যাশনাল খুব একটা সাকসেস ছিল না, বাট ইন্টারন্যাশনাল আমরা খুব একটা খেলিও নি ওরকম। মানে এখন যত ইন্টারন্যাশনাল খেলি, যতটা হচ্ছে, তার 1/4 তো ছিল না। যে আজকালকার প্লেয়াররা এখন 2 বছরে যত ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে, আমরা 7 বছরে অত ম্যাচ পাইনি। আচ্ছা, হ্যাঁ, তখন একটা আইডিয়া ছিল না মানুষের যে এত ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে হবে। এখন যেটা আইডিয়াটা আছে এবং এখন আমরা খেলি, এই জিনিসগুলোর অনেক পার্থক্য আছে। প্লাস এখন যে কোনো কারণেই হোক, মানুষের ইন্টারেস্ট খুব কম। আপনি দেখবেন টেলিভিশনে অনেক টকশো দেখবেন ফুটবলের উপরে, এবং যারাই টকশো করছে তারা একজনের খেলা দেখে নেই। তাদেরকে যদি জিজ্ঞেস করেন যে আজকে যে এত বললেন ভালো খারাপ, ভালো বললেন, গালি দিলেন, এত কিছু করলেন, আপনি কটা খেলা দেখছেন? একটা খেলা দেখেনি। আবাহনী ক্লাবকে নিয়ে এগিয়ে যাওয়ার পেছনে তো আপনাদের অবদান অনেক বেশি, আপনার অবদান অনেক বেশি। সেই সময়টায় আসলে নিশ্চয়ই একটি লক্ষ্য ঠিক করে নিয়েছিলেন, একটি স্বপ্ন দেখেছিলেন, সেটা কি ছিল? আমাদের যে ব্যাড লাকটা, আমি যখন 75-এ শেখ কামালকে আমি স্পেশালি ফুটবল ক্ষেত্রে তাকে মিস করি, ভীষণ মিস করেন। এই কারণটা যে আমার দেশের অনেক কিছু না চেতেই পেতাম। এখন তো যুদ্ধ করে এটা পেতে হয়, এটা পেতে হয়, তখন না যুদ্ধ করলেও পেতাম। জি, আপনি যে স্বপ্ন দেখেছিলেন তা থেকে আমরা কত দূরে আছি, বা আমরা আসলে কিভাবে পৌঁছতে পারি সেই লক্ষ্যে? দেখেন, ফুটবল যদি আপনাকে ডেভেলপ করতে হয় একটা দেশের, আপনাকে একটা জিনিস বলে রাখতে হবে, এটা অন্য কোনো খেলার মতো নয়। একটা খেলা যেটা 211টা দেশ ভোরবেলা থেকে রাত্রেবেলা পর্যন্ত যুদ্ধ করে ভালো করতে।
ইটস এ ভেরি টাফ গেম। এটা করতে গেলে আপনাকে যেটা লাগবে বেসিক্যালি, প্রথমে গভর্নমেন্ট, ফুটবল ফেডারেশন, প্লেয়ার, মিডিয়া অ্যান্ড পাবলিক সবাইকে এক হতে হবে। এক হয়ে দেন ইউ ফাইট। তারপরেও 10-12 বছর 15 বছর লাগবে। পরবর্তী সময়ে আপনি যখন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্বে নিয়োগ হলেন এবং এখনো কর্মরত আছেন, আপনি নিশ্চয়ই একটা স্বপ্ন দেখেছেন, একটা ভিশন বা লক্ষ্য স্থির করে নিয়েছিলেন। সেই সময়টা একটু আমি শুনতে চাচ্ছি বা আমি লক্ষ্যগুলোর কথা জানতে চাই। যখন এখানে আসছিলাম তখন খেলা মাঠে ছিল না। প্লেয়াররা মালয়েশিয়াতে যে লেভারি করতো এসব করতো। আমার একটা ইয়ে ছিল যে আমি মাঠে বল রাখবো, এবং লাস্ট 14 বছর মাঠে বল আছে। লিগ হচ্ছে, প্লেয়াররা টাকা পাচ্ছে, প্লেয়াররা গাড়ি চালাচ্ছে, বাট স্ট্যান্ডার্ড যে আকাশে উঠছে তা না। যেখানে যাওয়ার কথা। এটা উঠতে গেলে দ্যাটস আ সেকেন্ড স্টেজ। এটা আমার কন্ট্রোলে নাই, এটা হলো কন্ট্রোল হলো ক্লাবের। মোর ইনভেস্টমেন্ট করলে, কোচেস আসলে তারপর ডেভেলপ করবে। ইটস আ লং স্টোরি। একটা কথা দিয়ে আসলে আমরা এই আয়োজনটাও শেষের দিকে একেবারেই শেষ করতে চাই। একেবারে যেহেতু ঈদের সময় আছি, দর্শকদের উদ্দেশ্যে যদি ঈদকে ঘিরে কিছু বলার থাকে। সবাইকে ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভীষণ ব্যস্ত থাকেন, তারপরেও ঈদের এই সময়টাতে আসলে সবাই একটু ছুটিতেই থাকতে চায়, পরিবার পরিজনকে সাথে নিয়ে থাকতে চায়, তার মাঝে যে আমাদেরকে সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আপনি। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের চ্যানেল 9-এর ঈদের বিশেষ আয়োজন কিংবদন্তি কথার, এবং সাথে ছিলাম আমি অর্চি রহমান, এবং আশা করছি আগামী পর্বেও আপনারা আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, ঈদের এই সময়টায় সবাই আনন্দে কাটাবেন সেই প্রত্যাশা রাখছি। ঈদ মোবারক।